একক দেশ হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০%-এরও বেশি আসে তৈরি পোশাক শিল্প থেকে। প্রায় ২,০০০ উদ্যোক্তার ৪,৫০০ গার্মেন্টস নিয়ে বছরে $৩০ বিলিয়ন আয় করে এই শিল্পটি এই মুহূর্তে নানা ধরনের চ্যালেঞ্জের সামনে। এর মধ্যে আর ৩ দিন পর দেশের সবচেয়ে বড় এই শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচন। বিশেষ করে কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা প্রশ্নে দেশে বিদেশে গার্মেন্টস শিল্পের যে ভাবমূর্তি, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশের উত্থানের মুখে বাজার সম্প্রসারণ, সরকারের নীতি সহায়তা, ক্রেতাদের সাথে ন্যায্য মূল্য প্রশ্নে দর কষাকষির সক্ষমতা, বাংলাদেশের শিল্প পরিবেশ বাস্তবতায় আগামী দিনের প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া, এসব প্রশ্নে বিজিএমইএর আগামী নেতৃত্বের ভাবনা কি সেটাই বোঝার চেষ্টা করব আজকের একাত্তর সংযোগে। এবং আজ আমাদের অতিথি হিসেবে আছেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং আমাদের সাথে অফিস থেকে তার কর্মক্ষেত্র থেকে যুক্ত হচ্ছেন আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সাবেক সভাপতি বিজিএমইএ, এবং বাসা থেকে সংযুক্ত হচ্ছেন রুবানা হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদী গ্রুপ এবং প্যানেল লিডার সম্মিলিত ফোরাম প্যানেল বিজিএমইএ। সকলকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং দর্শক, আপনারা আছেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরতে ফোন করে। শুরু করব ডক্টর আহসান এইচ মনসুর আপনাকে দিই, এবং সেক্ষেত্রে আমরা জানি যে আর ৩ দিন পর ৬ এপ্রিল হতে যাচ্ছে বিজিএমইএ নির্বাচন, এবং সেই বিষয় নিয়ে বা এই খাতের বিষয় নিয়ে আসলে আগ্রহের কোনো কমতি নেই, যেহেতু একটি বড় অংশ আমাদের আয়ের, দেশের আয়ের একটি বড় অংশ রপ্তানি আয়ের এই বিজিএমইএর পক্ষ থেকে আসে। সেখান থেকে এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো আপনি কি মনে করেন? দেখুন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের ১ নম্বর শিল্পই বলা যাবে, এবং এই শিল্পের সাথে সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। কাজেই যদিও আমরা একক নির্ভরতাটাকে আমরা ভালোভাবে দেখি না, আমরা চাই যে আরও ডাইভার্সিফাইড অর্থনীতি হোক, বিশেষ করে এক্সপোর্ট বাস্কেটটা আরও ডাইভার্সিফাইড হোক, সেটা আমরা চাই। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের যে বর্তমান কনটেক্সট, তাতে গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎই হচ্ছে আমাদের ভবিষ্যতের পথ চলা। কাজে এই বাস্তবতাকে মেনে আমি মনে করি যে আমাদেরকে গার্মেন্টস শিল্পের সুরক্ষা এবং এই শিল্পের প্রবৃদ্ধির দিকে অবশ্যই নজর দিতে হবে। এবং চ্যালেঞ্জ তো আছেই, এবং চ্যালেঞ্জ অতীতেও এসছে। আমরা রানা প্লাজার পরেও তো ঘুরে দাঁড়িয়েছি, এবং এখানে যেগুলো রেমেডিয়াল মেজার্সগুলো নেওয়া হয়েছিল সেটা বিদেশিদের সাহায্যেই হোক এবং আমাদের আভ্যন্তরীণ প্রচেষ্টা এবং উদ্যোক্তাদের যে বিশেষ করে তাদের যে বিনিয়োগ নতুন করে এই খাতে, সেটার কারণে আজকে আমরা কিন্তু একটা নতুন শক্ত অবস্থানে চলে এসেছি, এবং এই শক্ত অবস্থানটা আমাদেরকে ধরে রাখতে হবে। সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে আমাদের এই ক্ষেত্রে ভবিষ্যৎ কিন্তু ভালো, এই জন্য যে বাংলাদেশ কিন্তু গার্মেন্টের ক্ষেত্রে সুনামটা অক্ষুণ্ণ রেখেছে, এবং সুনাম কিছুটা আমি বলবো যে বর্ধিতও হয়েছে। কারণ এই রেমেডিয়াল মেজার যেগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের এই শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলা হয়েছে এবং এনভায়রনমেন্টালি যে নতুন নতুন প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সেগুলো কিন্তু বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে, আগামীতে চাহিদা বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করবে। কাজে আমি মনে করি যে সরকারি সহায়তা, উদ্যোক্তাদের উদ্যোগ, এবং আগামীতে নতুন যে বাজারগুলো চীন থেকে বের হয়ে আসবে, সেই বাজারগুলো আমাদেরকে যদি আমরা ধরতে পারি, তাহলে এই শিল্পের অগ্রযাত্রা কিন্তু আগামীতে ঠেকিয়ে রাখা যাবে না। জি, নিশ্চয়ই ফিরবে। রুবানা হক, আপনার কাছে চলে আসতে চাই। আপনি ডক্টর মনসুরের বক্তব্যগুলো শুনছেন, এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জের যে জায়গাগুলো বা যে ক্ষেত্রগুলোর কথা উনি উল্লেখ করছিলেন, সেক্ষেত্রে আপনার ভাবনাটি কি তা একটু বুঝে নিতে চাই। আর 3 দিন পরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেখানে আপনি একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন, কাজে আপনার ভাবনা সেখানে আসলেই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আহসান ভাই যা বললেন তার সাথে আমি একমত, কিন্তু যেটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আমাদের ভাবমূর্তির নানা রকম ঘাটতি আছে। কাজে যতই আমরা অপটিমিস্টিক হই যে আমরা সব কিছু চায়নার বাজার ধরে ফেলবো এবং ভারতকে আমরা, ভারতে যেগুলো ভ্যালু এডিশন করে বা শ্রীলঙ্কা যেগুলো করে সেগুলোকে পারবো, এত সহজ না। কারণ আন্তর্জাতিক মিডিয়া এখন আমাদের মোটামুটিভাবে অত্যন্ত বৈরী মত পোষণ করে সারাক্ষণ, এবং আমরা যে কোনো সময় হেডলাইন্স হয়ে যাই সমস্ত নেগেটিভ কারণে। কাজে আমি মনে করি এটা ভাবমূর্তি চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আমরা যতই ভালো প্রডিউসার হই আর যাই করি, শেষ পর্যন্ত কিন্তু আমরা যখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে যাই, তখন ক্রেতারা ভাবেন আমরা পারবো না। আর এতগুলো রেমিডিয়েশন হয়েছে, এটা কিন্তু বাইরের সাহায্যে হয়নি। অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদেরকে গাইডলাইন দিয়েছে, টাকা কিন্তু আমাদের গেছে, আমাদের পকেট থেকে গেছে। কাজে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে 5 বছর বা 6 বছর পরে
আবার আরেকটি রানা প্লাজার আরেকটা অ্যানিভার্সারি আসছে 24শে এপ্রিল, কিন্তু আমরা কিন্তু আসলে এখন প্রস্তুত সেলফ মনিটরিংয়ের জন্য। কাজে আমার মনে হয় যে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হবে সাস্টেনেবিলিটি, টেকসই শিল্পের। কাজে দাম, দক্ষতা, মজুরির সমীকরণ এবং টেকসই শিল্প এবং ভাবমূর্তি, এগুলো আমাদের জন্য খুব বড় বড় চ্যালেঞ্জ। কাজে চট করে আমরা যে খুব সহজে পার পাবো সেটা না। আর নির্বাচন আছে সামনে আগামী 3 দিন পরে, আরেকটি চ্যালেঞ্জ আমাদের জন্য, কারণ যে নতুন প্যানেল আসবেন তার কাছে নিশ্চয়ই ভোটারদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, দাবিও বেশি, কারণ যতই দিন যাচ্ছে ততই শিল্প খাতে আমাদের শিল্প খাতে চ্যালেঞ্জগুলো বাড়ছে। আমরা যদিও বলি যে যত চ্যালেঞ্জ ততই অপরচুনিটি, কিন্তু ব্যাপার হলো যেই বোর্ডই আসবেন অত্যন্ত দক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে এবং দৃঢ়তার সাথে সমস্ত সমস্যার মোকাবেলা করতে হবে। যারা প্রস্তুত আছেন আমি নিশ্চিত ভোটাররা তাকেই ভোট দেবেন। জি, যে সেক্টরগুলোর কথা উল্লেখ করছেন সেই সেক্টরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, ফিরবো আপনার কাছে। এবং সেক্ষেত্রে আতিকুল ইসলাম, আপনার কাছে চলে আসতে চাই। আপনি বিজিএমইএ এর সভাপতি ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে আপনি নেতৃত্ব দিয়েছেন। সেখান থেকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যদিও এখন আপনি মেয়র, কিন্তু যখন আপনি সভাপতি ছিলেন এবং এই বিজিএমইএ এর নেতৃত্ব দিয়েছেন, তখন কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এবং এখনকার দিনে, আজকের দিনে এসে কি ধরনের চ্যালেঞ্জ সামনে আছে বলে আপনি মনে করছেন, এবং সেক্ষেত্রে সেই চ্যালেঞ্জ উত্তরণের ক্ষেত্রে আপনার ভাবনাই বা কি? ধন্যবাদ। আমি কথা শুনলাম আমাদের ডক্টর হাসান মনসুরের, আমাদের রুবানা ভাবির কথা শুনলাম। আপনারা জানেন যে আমি যখন দায়িত্ব নিয়েছি ঠিক তার 1 মাস পরেই সবচেয়ে বড় ডিজাস্টার বাংলাদেশে, সারা বিশ্বে রানা প্লাজার একটি ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবং এই ঘুরে দাঁড়ানোর পিছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের প্রত্যেকটি, আমাদের যারা গার্মেন্টস ওনার আছে, গার্মেন্টস ওনার কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা আসতে হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে যখন বিজিএমইএ প্রেসিডেন্টের ইলেকশন করেছিলাম, তখন আমার ভোট সংখ্যা ছিল 3800 ভোটারের সংখ্যা, আর এখন হবে কিন্তু এটা 1900 প্রায় আনুমানিক, ইফ আই এম নট রং। তাহলে এখান থেকে 50% গার্মেন্টস কিন্তু কমে গিয়েছে। তার মানে কি, কেন কমলো? এদেরকে প্রত্যেকটি ফ্যাক্টরিকে আপগ্রেডেশন করতে হয়েছে, প্রত্যেকটি ফ্যাক্টরিকে রেমিডিয়েশন করতে হয়েছে, প্রত্যেকটি ফ্যাক্টরিকে, অনেক ফ্যাক্টরি আছে রেট্রোফিটিং করতে হয়েছে। কাজে অনেক ঘাত প্রতিঘাত করে কিন্তু আজকে আমাদের এই জায়গাটা এসে হচ্ছে। এবং আজকে কিন্তু আমরা বলছি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড। কেন বলছি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড? এইটার পিছনে 3টি ওয়ার্ড কিন্তু আছে। একটি হচ্ছে ওয়েলবিং, একটি হচ্ছে ডিগনিটি, একটি হচ্ছে সেফটি। আমরা এই ওয়েলবিং, ডিগনিটি, সেফটি কিন্তু আমরা এনশিওর করেছি আমাদের ওয়ার্কারদের জন্য, আমরা কনফার্ম করেছি আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য। এবং আমাদের, আপনারা জানেন যেটা 2010 সালে আমাদের বেতন কিন্তু ছিল 1600 টাকা, তার থেকে আজকে এটা বেতন বেড়েছে কিন্তু 8000 টাকা। কিন্তু আজকে যে আমাদের যে সারা বিশ্বের যে কথাগুলো বললেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে প্রাইস চ্যালেঞ্জিং। আমাদের যে ধরনের রেমিডিয়েশন হয়েছে বা যা কিছু করেছি, আমাদের প্রত্যেকের ওনারদের, আমাদের এন্টারপ্রেনারদের কিন্তু ইন্টারনাল, আমাদের কিন্তু কি বলবো, এটাকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে। আমি যখন কথা বলি বিভিন্ন ওনারদের সাথে, যেইভাবে প্রাইজের চ্যালেঞ্জ আসছে এবং যেইভাবে আমাদের এখন বাইরা কি চাচ্ছে যে তুমি আমার এই গ্লোবাল সাপ্লাই চেইনের মধ্যে এটা আনইন্টারাপ্টেড কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইন করতে হবে। আমাদের কাস্টমার পয়সা কিন্তু এরকম দিচ্ছে না যে না আমি চিটাগং থেকে মাল আমি এক্সপোর্ট করলাম, আমার নিউ ইয়র্কে গেলেই কিনতে হবে, তা কিন্তু না। তারা বলছে আমার এই গার্মেন্টসের এই কালারের এই সাইজের মাল অমুক রেখে যেতে হবে, নিউ ইয়র্কে যেতে হবে এত পিস, বোস্টনে যেতে হবে এত পিস, ক্যালগারিতে যেতে হবে এত পিস। অর্থাৎ দেখেন কত ডিটেলস না, একটা কত ডিটেলসে যেতে হবে। সেই জন্য আমাদের কিন্তু চ্যালেঞ্জ সাপ্লাই চেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সাপ্লাই চেইনের মধ্যে কিন্তু আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন হতে ভেরি ইম্পর্টেন্ট।
এই সাপ্লাই চেনের মধ্যে কিন্তু আনইন্টারাপ্টেড সাপ্লাই চেন হতে হবে। সুতরাং আমাদেরকে প্রত্যেকেই যারা সাপ্লাই চেনের সাথে জড়িত তাদের কিন্তু কালেকটিভ ওয়েতে কাজ করতে হবে, যে একটি সাপ্লাই চেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে ডিসকাউন্ট অথবা এয়ার অথবা ক্যান্সেলের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু এখন চলে আসছে। জি, এই প্রসঙ্গে আরো কথা বলতে চাই, একটা বিরতির সময় গেছে। আতিকুল ইসলাম, অবশ্যই আপনার কাছে ফিরবো এবং সেক্ষেত্রে যে প্রশ্ন রাখতে চাই, আপনি বলছেন অনেকগুলো চ্যালেঞ্জের কথাই বলছেন এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় যে আলোচনাটি বারবার উঠে আসে তা হচ্ছে কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে যে নিরাপত্তার প্রশ্নটি আছে সেখান থেকে, এবং দেশে বিদেশে এই বিষয়ের ক্ষেত্রে বা এই সেক্টরটি নিয়ে আসলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টিও বারবার চলে আসে। এবং আমরা দেখছি যে গত বছর শুধু ঢাকাতে 115টি গার্মেন্টসে আগুন লেগেছে এবং সেই জায়গা থেকেই বলতে হয় নিরাপত্তা প্রশ্নে আমরা কতটুকু ঝুঁকির মুখে আছি তা নিয়ে সকলের প্রশ্ন আছে। আপনি যেমন বিজিএম এর নেতা ছিলেন, সভাপতি ছিলেন, একইভাবে এখন আপনি উত্তর ঢাকার মেয়র। সেখান থেকে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যে এই জায়গাতে এই কর্মপরিবেশটি নিশ্চিত করা এবং কর্মপরিবেশ বা কর্মক্ষেত্রের নিরাপত্তাটি নিশ্চিত করার ক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যাবেন এবং একই সাথে বিজিএম এর সাথে এই সিটি কর্পোরেশনের সমন্বয়টি বা কিভাবে হবে? আতিকুল ইসলাম, আপনি মাঝে যে কথাটা বলেছেন লাইনটা কেটে গিয়েছিল, আপনি কি বলতে চাচ্ছেন যে কিভাবে কি শহরকে নিরাপদ করব এটা বলছিলেন আপনি? আমরা মূলত জানতে চাচ্ছিলাম যে গার্মেন্টস শিল্পগুলোতে বারবার দেখা যাচ্ছে আগুনের ঘটনা ঘটে এবং নিরাপত্তা প্রশ্নে বেশ বেশ প্রশ্ন আসলে আছে, সেখানে কিভাবে এই বিজিএম এর সাথে সিটি কর্পোরেশনের সমন্বয়টি হবে? না দেখুন, গার্মেন্টস হচ্ছে হলো আমাদের একটি কমপ্লিটলি আলাদা সেক্টর। আমি গার্মেন্টস থেকে সিটি কর্পোরেশনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হিসেবে আসছি, ধন্যবাদ সবাইকে। এখন আমরা কিন্তু গার্মেন্টসে যারা আছি আমরা কিন্তু মোটামুটি আমরা শিখে গেছি আমাদের হোয়াট ইজ দ্য মিনিং অফ ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি। এই তিনটা করেই কিন্তু আমরা এনশিওর করতে পারি যে আমাদের পরিবেশ, কাজের পরিবেশ বা আমাদের বিল্ডিং সেফটির পরিবেশ, এতে কিন্তু আমাদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট কিন্তু করতে হয়েছে, আমাদেরকে হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়েছে। এবং এরকমও আছে যে আমরা ফায়ার ডোর লাগানোর পরে ফায়ার ডোর টেস্টিংয়ের কিন্তু বাদ হয়ে গিয়েছে যে না এই ফায়ার ডোরটা ঠিক নাই, অর্থাৎ আমরা একই জায়গায় আমরা দুইবার কিন্তু ফায়ার ডোর কিনেছি আমরা, বিকজ তারা বলছে যে ফায়ার ডোরটা আছে এটা 90 মিনিট রেটেড না। আমরা অনেক জায়গায় কাজ করার পরে অ্যাকর্ড এসে বলছে যে এটা ঠিক আছে, ঠিক নাই, অ্যালায়েন্স বলছে ঠিক আছে। এরকম কিন্তু আমাদের সাংঘর্ষিক হয়েছে অ্যাকর্ড ভার্সেস অ্যালায়েন্সের জন্য। অনেক ফ্যাক্টরি আছে যে 100% রেমিডিয়েশনের সার্টিফিকেট দিয়ে দিয়েছে অ্যালায়েন্স থেকে, অ্যাকর্ড কিন্তু এখনো দিচ্ছে না। তাহলে এই যে সাংঘর্ষিক অবস্থায় আছে এবং আমাদের যারা গার্মেন্টস ওনাররা যারা এর মাঝে যারা পড়েছে তারাই কিন্তু বুঝতে পারছে যে কি ধরনের একটি প্রেশারের মধ্যে আছে। একদিক দিয়ে কাস্টমার বলছে যে তোমাদেরকে তাড়াতাড়ি ঠিক করো, আরেকদিকে অ্যালায়েন্স বলছে না তোমার তো ঠিক করার দরকার নেই, তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকর্ড বলছে ঠিক করো। আমি এগুলোর বলার কারণ হচ্ছে তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে 1 নম্বর প্লাটিনাম রেটেড ফ্যাক্টরির মধ্যে কিন্তু আমরা এগিয়ে আছি, গ্রিন সার্টিফাইড মধ্যে কিন্তু আমরা এগিয়ে আছি। এগুলো কিন্তু সবাইকে বলতে হবে। আমাদের এখন নতুন একটি ওয়ার্ড চালু করতে হবে, যেটাকে আমরা বলি অ্যাপারেল ডিপ্লোমেসি। এই অ্যাপারেল, হোয়াট ইজ দ্য অ্যাপারেল ডিপ্লোমেসি? আমাদের ব্র্যান্ডিং, আমরা যেভাবে আজকে 2013 থেকে দাঁড়িয়ে আজকে 2019-এ প্রত্যেকটা ফ্যাক্টরিকে আপগ্রেড করেছি, গ্রিন ফ্যাক্টরি করেছি, প্লাটিনাম রেটেড ফ্যাক্টরি করেছি, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ইটিপি প্ল্যান্ট কিন্তু আমাদের দেশে আছে। আমাদের এমবিসিগুলো যারা আছেন, এমবিসি যারা কমার্শিয়াল কাউন্সিলর আছেন, অ্যাম্বাসেডর যারা আছেন, আমাদের মাননীয় রাষ্ট্রদূত যারা আছেন, হাই কমিশনার যারা আছেন, আপনাদের প্লিজ এই অ্যাপারেল ডিপ্লোমেসি শুরু করেন। ব্র্যান্ডিং বাংলাদেশ, যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দিয়ে আমরা প্রত্যেকটি ফ্যাক্টরিকে ওয়েলবিং, আমরা ডিগনিটি এবং সেফটি এনশিওর করতে পেরেছি।
সারা বিশ্বে কোনো এরকমভাবে রেডিক্যাল চেঞ্জ কিন্তু কেউ পারে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে ওদের সাথে যদি আমাদের ফ্যাক্টরি যদি তুলনা করা হয়, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাচ মোর বেটার। কিন্তু বায়ার যখন প্রাইস দিতে আসছে তখন বায়ার বলছে না, তোমাদের পার্শ্ববর্তী দেশের প্রাইস অনেক কম আর তোমাদের বাংলাদেশের প্রাইস অনেক বেশি। জি, রুবানা হক কিছু যুক্ত করতে চাইছেন বোধহয়। আমার প্রশ্ন হচ্ছে গ্লোবালি কিন্তু বাংলাদেশে, জি আতিকুল ইসলাম অবশ্যই পেয়েছি, রুবানা হক কিছু যুক্ত করতে চাইছেন। মাননীয় মেয়রকে ইন্টারাপ্ট করলাম এর জন্য দুঃখিত। শুধু একটা জিনিস, সেটা হলো যে আমরা আসলে এই যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন না যে কতগুলো ফায়ার হয়েছে এক বছরে, 115টি। একইভাবে হ্যাঁ আমরাও আসলে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই, স্পেশালি আন্তর্জাতিক মিডিয়াকে, যখন গ্রেনফেলে ফায়ার হয়েছিল তখন 72 জন মারা গেছিল খালি একদিনে। হ্যাঁ, সেটা 2017-তে, সেটা এই কয়েকদিন আগের ঘটনা। কাজে আমরা না কাউন্টার ন্যারেটিভটা দাঁড় করাতে পারি না। আমাদের আগুন লাগতেই পারে, কিন্তু আগুন লাগলে তাতে আসলে ক্ষয়ক্ষতির মানে কি পরিমাণটা হয়েছে সেটা দেখতে হবে সবচেয়ে, কজন মারা গেছে, আদৌ মারা গেছে কিনা। মানে আমরা সারাক্ষণ না রিয়্যাক্ট করছি। আরেকটা জিনিস আমাদের খুব কুইকলি করতে হবে, এক হলো যতগুলো ছোট ছোট ফ্যাক্টরি আছে এগুলোকে কিন্তু আমরা কখনোই ভাববো না যে এগুলো এক্সিস্ট করে না, এগুলোকে দৃশ্যমান করতে হবে। ক্রেতাদেরকে বলতে হবে ভাই তুমি কেন বা না কেন, আর কিনবেই বা না কেন। শেয়ার্ড বিল্ডিংয়ে আমরা যদি পাইলট প্রজেক্ট করতে পারি যেখানে ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে আমরা আসলেই অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে সুন্দর করে আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে ট্রেনিং করে সমস্ত কিছু করতে পারি কিনা, এটা হলো টার্গেট। এদের অস্তিত্বগুলো, এই যে আপনার 4500 ফ্যাক্টরি আছে তার মধ্যে হয়তো অ্যাকর্ড অ্যালায়েন্সে হার্ডলি 1800টা, বাকিটা আমরা কি করব? বাকিগুলোকে দৃশ্যমান করতে এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। এখানে আমাদের লুকানোর কোনো উপায় নাই এবং এটা খুবই অন্যায়। কাজে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যতটুকু রেমিডিয়েশন হয়েছে নিজেদের বলে করেছি আমরা, এবং এটাকে ধরে রাখাও আমাদের দায়িত্ব। আর সারাক্ষণ শুধুমাত্র আমাদের উপর চাপিয়ে দেবে। আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু একটি কারণে, সেটা হলো আমরা নিজেরা জোর করে নিজেদের গল্প বলতে পারি না, কখনোই পারি না। যতগুলো আপনি অ্যাকর্ড অ্যালায়েন্স বলেন আর ক্রেতাদেরকে বলেন, প্রত্যেকে কিন্তু চিন্তা করেছে আমরা সেফ ফ্যাক্টরি থেকে সোর্স করব। একজনও কিন্তু কেউ ভাবেনি যে আমার শ্রমিকের কত কষ্ট হয়েছে। আমার শ্রমিককে যখন ঢাকার একটা ছোট ফ্যাক্টরি থেকে আমরা বড় একটা ফ্যাক্টরিতে নিয়ে গেছি, দূরে রিলোকেট করেছি, তার যাতায়াত, তার সময়, তার নতুন করে বাড়ি ভাড়া করা, বাচ্চাদের স্কুল দেখা, এগুলো তো কেউ একটাবারও কোনো ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে আজ পর্যন্ত অ্যাকর্ড অ্যালায়েন্সের একটি লোক জিজ্ঞেস করেনি যে শ্রমিকদের কি অসুবিধা হয়েছে। কাজে আমরা ধরে নেব তার মানে হলো আপনি যখনই বলছেন নিরাপদ কর্মপরিবেশ, শুধুমাত্র যেটা ম্যাটার করে যে স্ট্রাকচারালি, ফায়ার এবং ইলেকট্রিক্যালে আমরা সেফ। কিন্তু আসলে যারা এটার মধ্যে আছে, আসল শ্রমিকরা যারা ম্যাটার করে, তাদের জীবন নিয়ে কজন ভেবেছেন বা তাদের স্বাচ্ছন্দ্য নিয়ে কজন ভেবেছেন, আমার প্রশ্ন আছে। জি, রুবানা হক অবশ্যই ফিরবো। আতিকুল ইসলাম, আপনার শেষ মন্তব্য। আতিকুল ইসলাম। যে কথাটা বললেন, যে আমার যেটা হচ্ছিল যে আমরা দেখেন, আমরা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন স্টোরে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু এটা পোশাকটা কিন্তু তৈরি করছে আমাদের শ্রমিক ভাই বোনরা। শ্রমিক ভাই বোনদেরকে আমরা কতটুকু দিতে পারছি, আমরা শ্রমিক ভাই বোনদেরকে কতটুকু দিতে পারছি, এটি কিন্তু ডিপেন্ড করে আমাদের কাস্টমারের উপরে। আমরা যারা আছি আমরা কিন্তু প্রাইস টেকার, কাস্টমাররা যে প্রাইস দিবে সেই প্রাইসটা কিন্তু আমরা আবার শ্রমিকদেরকে দিব। কিন্তু কাস্টমাররা যখনই বাংলাদেশে কোনো প্রাইস নিয়ে কথা বলছে, প্রাইস দিতে চাচ্ছে, তারা কিন্তু প্রাইস দিতে চাচ্ছে না। যে কথাটা বলছিলাম, আমি বলছিলাম, রুবানা ভাই বলছিল যে আমাদের কিন্তু অনেক আপগ্রেডেশন হয়েছে, আমাদের শ্রমিক ভাইদের জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে চাচ্ছি। বাট তারপরেও এই যে গ্লোবালি কম্পিটিশনের দিক দিয়ে, গ্লোবালি কম্পিটিশন, বাংলাদেশের শেয়ার কিন্তু গ্লোবাল মার্কেটে লেস দেন যদি $476 বিলিয়ন হয়, অ্যারাউন্ড আমাদের পার্সেন্টের জন্য 8%, আর 92% কিন্তু সেই পৃথিবীতে কোনো দেশে অ্যাকর্ড অ্যালায়েন্স নাই। ভালো কথা, অ্যাকর্ড অ্যালায়েন্স নাই, কিন্তু কম্পিটিশনের দিক দিয়ে প্রাইসটা দেওয়ার সময় কিন্তু আবার আমাদেরকে প্রাইস কম দিতে চাচ্ছে। আমি এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড যেগুলো আছে তার থেকে কিন্তু আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সকল গার্মেন্টসের মালিকদেরকে, যে না, আমাদের এখন সময় আসছে বার্গেনিং করার জন্য, আমাদের সময় আসছে একটি প্রাইসের বেঞ্চমার্ক করার জন্য। এবং সাথে সাথে আমাদের যারা বিদেশি ক্রেতারা আছে তাদেরকে বলবো
যে তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই ধরনের কনসেপ্ট বাদ দিয়ে তোমরা বরং শ্রমিকদের দিকে, শ্রমিক ভাই বোন দিকে তাকাও। ওনারা কি কষ্ট করছে, ওনারা কিভাবে খাচ্ছে, কই থাকছে। যদি তোমরা আজকে কি হচ্ছে রিটেলারের মধ্যে কম্পিটিশনের দিক দিয়ে যে কে টি শার্ট $2 বিক্রি করতে পারবে আর কে টি শার্ট বিক্রি করতে পারবে $1.80। কম্পিটিশন বিটুইন দ্য রিটেলার। বাট আমাদের মনে হয় আজকে সময় এসছে রিটেলাররা দে শুড কাম আপ, যে গার্মেন্টসটা যারা বানাচ্ছে এরা কিন্তু এক শ্রমিক ভাই বোন বানাচ্ছে। যে তুমি দামি যে গার্মেন্টস পরছো এটি কিন্তু একটা শ্রমিক ভাই বোন বানাচ্ছে, তারও কিন্তু পরিবার আছে, তারও কিন্তু ফ্যামিলি আছে, তারও কিন্তু পরিবারের সন্তানদের কিন্তু লেখাপড়া করাতে হবে, তারও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আছে। এগুলো চেনার জন্য আমাদের মনে হয় আজকে যারা হোল ওয়ার্ল্ডে যারা রিটেলাররা যারা কন্ট্রোল করে অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের এই শ্রমিক ভাই বোনদের জন্য। জি জি, আতিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় থাকার জন্য এবং আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। আপনাকে আরও একবার ধন্যবাদ। এই আলোচনায় ফিরবে, অনেকগুলো চ্যালেঞ্জের কথা সামনে চলে এসেছে এবং সেক্ষেত্রে যাদের কথা বারবার বলা হচ্ছিল যে সেই শ্রমিকদের জন্যই তো সব কিছু, তাদের চিন্তাটি আমরা কতটুকু করতে পারছি, সেই জায়গাটি নিশ্চিত করার জন্য কী ধরনের কাজ করা যেতে পারে সেটিও একটি প্রশ্ন, তা নিয়ে কথা বলতে চাই। এবং সেক্ষেত্রে আপনি শুনছেন যে আতিকুল ইসলাম বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছেন এবং সেই চ্যালেঞ্জের জন্য প্রকৃত অর্থে চ্যালেঞ্জগুলো এক একটা চ্যালেঞ্জ। সেই জায়গাতে যে লিডারশিপটি আসতে যাচ্ছে সেই লিডারশিপের কাছে আমাদের প্রত্যাশা কী থাকবে এবং কী ধরনের লিডারশিপ আসলে এই মুহূর্তে প্রয়োজন? আমি যেটা মনে করি যে সাস্টেনেবিলিটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাস্টেনেবিলিটি বলতে আমরা মিন করি যে টিকে থাকা নয়, আরও বড় হওয়া এবং সুন্দরভাবে বড় হওয়া, সামগ্রিকভাবে বড় হওয়া। সেটা কিভাবে হতে পারে, সেখানে আমাদের কী কী চ্যালেঞ্জ থাকবে। সেখানে এক নম্বর আমি মনে করি যে আমাদের একটা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আছে, সেটাকে ভুলে গেলে চলবে না। আমাদের লেবার ইস্যুসগুলো আছে, লেবার ইস্যুসের সাথে কী কী আছে, সেফটি, আমাদের লেবার রাইটস ইস্যু, আমাদের লেবার স্কিল অ্যান্ড প্রোডাক্টিভিটি ইস্যু, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। তা না হলে কিন্তু বেতন এমনি বাড়বে না। বেতন বাড়ানোর জন্য যোগ্যতা এবং সুদক্ষ কারিগরদের প্রয়োজন হবে। ইনভেস্টমেন্ট ইস্যু, এটা তো আছেই আমাদের। এটার সাথে আমি বলবো যেটা মিস রুবানা সুন্দরভাবে বলেছেন, ইমেজ পারসেপশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আর যেটা হতে যাচ্ছে, যেটা নিয়ে উনিও বলেছিলেন, যে কনসলিডেশন অফ ফার্ম, এটা কিন্তু হচ্ছে, আগামীতেও হবে। এবং এটার মানে এই না আমাদের সংখ্যা ছিল আগে 4000-এর মতো, এখন কমে 2000 হয়ে গেছে ফ্যাক্টরির সংখ্যা। এটা দিস ইজ এ রেজাল্ট অফ কনসলিডেশন। বড়গুলো বড় হচ্ছে, ছোটরা হয় বড় হচ্ছে নাহলে হারিয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু খুব ভালো জিনিস নয়। কনসলিডেশন হবেই, সেটা আমরা চাই, কিন্তু সেই সাথে ছোটরা যেন একেবারে হারিয়ে না যায় এবং নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য যেন আমরা কিছু স্পেস রাখি, সেই ব্যবস্থাটা করতে হবে। সাথে আর কি আমরা চাই, যেটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, এই ক্ষেত্রে সরকারের প্রয়োজন। আমরা দেখেছি ঢাকা থেকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাইরে চলে গেছে, আশুলিয়াতে গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু কিভাবে গিয়েছে, তারা একটা যেটাকে আমরা বলি পুশ ফ্যাক্টর, ঢাকা থেকে বা ভাড়ার দাম, জায়গার দাম বেশি হওয়ার কারণে তারা বাইরে চলে গিয়েছেন, পুশড আউট অফ ঢাকা। কিন্তু যেখানে গিয়েছেন সেখানে কি হয়েছে, সেখানে একটা অরাজকর পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, যেখানে পানির ব্যবস্থা নাই, যেখানে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নাই শ্রমিকদের জন্য, যেখানে থাকার তো কোনো ব্যবস্থা নাই, সেখানে বস্তি হিসাবে তারা কোনোভাবে টিকে থাকছে, সেখানে আর কি নাই, স্কুল নাই, সেখানে কোনো স্বাস্থ্যেরও কোনো ব্যবস্থা নাই সুন্দর। তো এই যে একটা পরিবেশ, এখানে সরকারকে হস্তক্ষেপ করতে হবে, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু। আরেকটা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু হচ্ছে আমাদের যে লিড টাইম, এগুলোকে কমিয়ে আনতে হলে, আমাদেরকে কম্পিটিটিভ করতে হলে ইনফ্রাস্ট্রাকচার, চিটাগং পোর্ট এবং অ্যাক্সেস টু চিটাগং পোর্ট অ্যান্ড আদার পোর্টস অ্যান্ড থিংস, সেগুলোকে আমাদেরকে অনেক বিনিয়োগ করে আর সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু আগামীতে সরকারের এই হস্তক্ষেপটি নিশ্চিত করার জন্যই বা কেমন ধরনের লিডারশিপ প্রয়োজন? ডক্টর মনসুর জি, আপনি কি বলছেন? ডক্টর মনসুর আমাকে জি কি বলেন প্রশ্নটা? যে এই লিডারশিপটা কেমন প্রয়োজন, যে সরকারের এই হস্তক্ষেপটি নিশ্চিত করা যাবে, কেমন আমরা লিডার চাই? না, আমরা চাই এমন লিডার, যে ডাইনামিক লিডারশিপ, যারা জিনিসগুলোকে অনুধাবন করবেন, জিনিসগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবেন না এবং শ্রমিকদের স্বার্থ, মালিকদের স্বার্থ, দেশের স্বার্থ সবার উপরে নিয়ে সরকারের সাথে এনগেজমেন্টে লিপ্ত হবে। সরকারকে ছাড়া কিন্তু চলবে না। কাজেই সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়েই করতে হবে, কিন্তু সরকারকে অনুধাবন করতে হবে বা অনুধাবন করাতে হবে যেটা কত গুরুত্বপূর্ণ দেশের জন্য। আমি আগেই যেটা বলেছি, গার্মেন্ট শিল্পকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের শিল্পায়ন
সম্ভব নয়, বা বাংলাদেশের যে ব্যালেন্স অফ পেমেন্ট এবং অর্থনৈতিক সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য সেটাও কিন্তু হারিয়ে যাবে যদি আজকে গার্মেন্ট শিল্প বিপদে পড়ে। কাজেই গার্মেন্টকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। ডাইভার্সিফিকেশন আমরা চাই, সেটা হোক, সেটা আমরা চাই, কিন্তু সেটার আশায় আমরা গার্মেন্টকে কিন্তু পিছিয়ে যেতে দেব। জি, অবশ্যই ফিরবো। রুবানা হক, আপনার কাছে চলে আসতে চাই এবং যে প্রসঙ্গে কথা বলছিলাম সেখান থেকেই যে আপনারা আসলে কতটুকু বোঝাতে সক্ষম হবেন অথবা আপনারা সরকারের সাথে কতটুকু বুঝবেন সেটি একটু বুঝে নিতে চাই। আগে আমি ডক্টর আহসান মনসুরকে একটু বিনীত অনুরোধ করতে চাই, সামনে বাজেট, আপনি আমাদের একটু পাশে দাঁড়ান, কারণ আমাদের অনেকগুলো দাবি আছে। আমাদের কিন্তু প্রতিনিয়ত ছোট ছোট ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, এমনকি মাঝারি সাইজের ভালো ফ্যাক্টরিও বন্ধ হচ্ছে। আপনি খুব একটা বোধহয় খবরের কাগজে অত ফলো করে না আসলেও গত 2 সপ্তাহে কিন্তু প্রায় 6টা ভালো ফ্যাক্টরি রাস্তায় নেমে গেছে শ্রমিকরা, কারণ বকেয়া বেতন শোধ করতে পারেননি মালিক, এবং অত্যন্ত গুড বরোয়ার্স এরা, এবং কখনোই এনারা ওডির উপর ভরসা করে চালাতেন না, কিন্তু এখন তাদেরও চালাতে হচ্ছে। আমাদের সবাই কিন্তু উই ভেরি ওডি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কাজে এইখানে কিন্তু আহসান ভাই আমরা এক থোক বরাদ্দ চাই সরকারের কাছ থেকে একটা, কারণ সামনে ঈদ আসছে এবং কেন যেন মনে হচ্ছে আমরা এমন একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আরও অন্তত 50-60টি ফ্যাক্টরি অন্তত বিপদের সম্মুখীন হবে। সেখানে আমরা যখন একদিকে কাজে আমাদের সবার সহায়তা দরকার, এমনকি মিডিয়ার সহায়তা দরকার, সমস্ত ক্ষেত্রে যদি আমাদেরকে আপনাদের কিন্তু বুঝতে হবে যে আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। ছোট এবং মাঝারি ফ্যাক্টরিগুলো একদম ভালো নেই। বোঝার চেষ্টা করেন যে আমরা এখানে কোনো মুনাফা লুটে খাচ্ছি না, এটার কোনো স্কোপই নাই বাংলাদেশে। আর সব থেকে যেটা ক্রিটিক্যাল হলো এই ব্যাংক ইন্টারেস্ট নিয়ে যে কত দিনের যুদ্ধ চলছে। যদিও মাননীয় অর্থমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে উনি সিম্পল 7% গুড বরোয়ারদের জন্য দেবেন। এই গুড বরোয়ারদের কিন্তু একটা সংজ্ঞাও আছে, কিন্তু এখন মুশকিল হলো গুড বরোয়ারদের সংজ্ঞাটাও আমাদের একটু দেখতে হবে বিশ্লেষণ করে, এবং আমাদের এই মোটামুটিভাবে লোনের টেনারগুলো বাড়াতে হবে, একদম ডাবল করতে হবে। উপায় নাই কোনো হাসান ভাই। এবং আপনাকে যদি বলি, আমি এটুকুন বলতে পারি যে আমরা সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করব এবং আমরা নিশ্চয়ই পারবো, আশা করি আমরা আদায় করে নিতে আমাদের দাবিটা। কারণ আমাদের এখন কিন্তু জিডিপি গ্রোথ রেট প্রায় 8.13-এ দাঁড়িয়ে যাচ্ছে। কোথায় আমাদের টার্গেট ছিল 7.6, সেখানে 8.13। এই যে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশে এগোচ্ছে, সেখানে যদি ফ্যাক্টরির পর ফ্যাক্টরি রাস্তায় নামে তাহলে আসলে বাংলাদেশের চিত্রটা বদলে যাবে, সামাজিক অবস্থানটা বদলে যাবে। আর ছোট ফ্যাক্টরির কথা বলছেন যে ছোট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, কনসলিডেটেড হয়েছে, সেখানেও একটা যুক্তি আছে। সেটা হলো যে এই ছোট ফ্যাক্টরিগুলো যেগুলো বড় বন্ধ হচ্ছে, কমপ্লায়েন্সের চাপেও বন্ধ হয়েছে। অটোমেশনের জন্যও কিন্তু আমরা লে অফ করছি। কাজে ভাবতে হবে যে এই শ্রমিকগুলোর কি হবে। সবগুলোই যে আমরা সারাক্ষণ, এবং মানুষ কিন্তু আমরা কিন্তু এন্ডলেসলি কিন্তু আমরা এক্সপ্যান্ড করব না, কারণ এন্ডলেসলি এক্সপ্যান্ড করলে যেটা হচ্ছে, এক্সপ্যানশনেরও একটা খারাপ দিক আছে। কারণ ধরেন 100-200 লাইনের যারা ফ্যাক্টরি ওনার, তারা মনে করেন যে কোনো দামে কাজ নিয়ে নেবেন, কারণ সবসময় কাজ থাকছে না। তখন হচ্ছে কি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে একটা অসম প্রতিযোগিতায় মেতে উঠছি, এটাও কিন্তু খুবই অস্বাস্থ্যকর। কাজে সমস্ত কিছু মিলিয়ে আমাদের দক্ষতা বাড়াতে হবে, দক্ষতা এবং মজুরির এই স্কিল এবং ওয়েজ, এই গ্রিডটা ঠিক করতে হবে আমাদের। এবং একই সাথে আমাদেরকে দামের ব্যাপারে অত্যন্ত কশাস হতে হবে, কারণ দর কষাকষির জায়গাটায় যখন আসি তখন আমরা অত্যন্ত দুর্বল হয়ে যাই। শতকরা 80% ব্যবসা কিন্তু বাইং হাউসের থ্রুতে হয়, আমরা নিজেরা কিন্তু নিজেদের নেগোসিয়েশন করতে পারি না। এই জায়গাটায় বিজিএমই সাহায্য করতে পারলে অনেকের উপকার হবে। কাজে ছোট ফ্যাক্টরি, আমি আবারও বলছি, দৃশ্যমান হওয়া প্রয়োজন, স্বচ্ছতার প্রয়োজন আছে। শ্রমিককে উপেক্ষা করে কোনো মতেই এগোনো যাবে না, এবং সারাক্ষণ ডিফেন্সিভ হলেও আমাদের জন্য খারাপ হবে। কারণ শ্রমিক, মালিক, সরকার, দেশ সব কিন্তু আমরা সবাই একসাথে দাঁড়িয়ে যায়। সেখানে আমাদের কোনো স্কোপ নেই 4জন বা 4টা স্টেক হোল্ডার আলাদা কথা বলার, একসাথে কথা বলতে হবে। সেখানে আমাদের কোনো স্কোপ সামাল দিতে হবে, বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে। এবং আমার মনে হয় যে নিষ্ঠার সাথে যে বোর্ড আসবেন তারা যদি কাজ করেন, যদি আমরা আসি তো খুবই ভালো, যদি কাজ করতে পারি তাহলে আমরা একেবারে নিঃস্বার্থে কাজ করে যাব আগামী 2 বছর, এটা স্থির বিশ্বাসে বলতে পারি। জি, আরেকটু অন্য প্রসঙ্গে যেতে চাই, এবং সেক্ষেত্রে পুরো বিশ্বই প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রযুক্তি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আমাদের সক্ষমতাটা কতটুকু এবং বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় প্রযুক্তির চ্যালেঞ্জটা আপনি কতটুকু দেখেন সেটা একটু বুঝে নিতে চাই। রুবানা হক। সাংঘাতিক চ্যালেঞ্জ আছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একেবারে রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। অনেক ইনোভেশন হচ্ছে বাংলাদেশে, কিন্তু মুশকিল হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেটা দরকার সেই অনুযায়ী হচ্ছে না। আমরা কিন্তু বাইরের প্রেসক্রিপশন এখনো চলছি, কিন্তু আমাকে যদি বলতে বলেন,
আমাদের অনেক নতুন যারা উদ্ভাবক আছেন তাদেরকে যদি আমাদের ফ্যাক্টরিতে আমরা হাঁটাতে পারি, তারা যদি আমাদের চাহিদাটা বুঝতে পারেন, তাহলে অনেক হোমগ্রোন ইনোভেশন দিয়েও কিন্তু আমাদের কাজ চলবে। কাজে আমাদের ম্যানিফেস্টোতে একটা জায়গায় আমি খুব স্ট্রেস করি, সেটা হলো আই টু আই, ইনোভেশন টু ইন্ডাস্ট্রি। এই প্রজেক্ট আমাদের করতে হবে, কারণ শ্রমিকদেরকে চট করে আমরা অন্য কিছু শেখাতে পারবো না, কিন্তু রিস্কিল যদি করতে হয় খুব ঠান্ডা মাথায় করতে হবে। সে জায়গাটায় আমাদের এডুকেশনের এই চ্যালেঞ্জটাকেও নিতে হবে। সমস্ত উন্নত বিশ্বেও যে ইনোভেশন হচ্ছে চট করে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। আমাদের তো শিক্ষার লেভেলও চিন্তা করতে হবে। সমস্ত যারা শিক্ষিত হয়ে আজকে আসছেন তারা সবাই কিন্তু এমপ্লয়েবল না। কাজে আমার চাহিদা এবং তার যোগ্যতার মধ্যে কিন্তু বিস্তার ব্যবধান আছে। কাজে আমাদের রিস্কিলিং এর জায়গাটা খুব ভালো মতো ফোকাস করতে হবে। আরেকটি জিনিস, আমরা সবসময় ফায়ার ফাইটিং এ ব্যস্ত থাকি, ইমিডিয়েটটা নিয়ে খুব মেতে থাকি, কিন্তু ইম্পর্টেন্ট অনেকগুলো ভিশনের জায়গাগুলো আমরা দেখি না। কাজে দুটোই একসাথে দেখতে হবে। কাজে স্বচ্ছতা এবং আর্জেন্সি সমস্ত কিছু বুঝে আমাদের খুব টাইম কনসিয়াস হয়ে অত্যন্ত দক্ষতার সাথে, অভিজ্ঞতার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী 2 বছর। জি, অবশ্যই ফিরবো এবং প্রশ্ন রেখে যেতে চাই ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে, যে আপনি শুরুই করেছিলেন যে বাজার সম্প্রসারণের বিষয়টি দেখতে হবে এবং বিশ্বের যে অবস্থা বা বিশ্বের যে বাস্তবতা সেখানে আমরা আসলে কতটুকু আরও এগিয়ে যেতে পারি সেই বিষয়টি। সেখানে যখন বাজার সম্প্রসারণের কথা বলছি তখন নানা রকমভাবে বা নানা দিক থেকে ছোট মাঝারি গার্মেন্টস শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেটি যেমন একটি চ্যালেঞ্জ, প্রযুক্তি আরেকটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আতিকুল ইসলাম বলে যাচ্ছেন যে নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেইনটি আসলে আমাদের কখনো কখনো বিঘ্নিত করছে এবং এই নিরবিচ্ছিন্ন না থাকার কারণে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। সেই জায়গাগুলোতে কিভাবে মোকাবেলা করা হবে সেটি আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, দেখুন, বাজার সম্প্রসারণ এটা কিন্তু আমরা ক্রমান্বয়ে করছি। মানে বাংলাদেশের প্রবৃদ্ধি হচ্ছে, বাজারে আমাদের ডিপেন্ডিংও হচ্ছে, ইউরোপিয়ান মার্কেটে আমাদের কিন্তু অনেকখানি আমরা এগিয়ে গেছি, কিন্তু এটা আরও জোরদার করতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। এবং সেটা করতে গেলে যে জিনিসটা দরকার, সেটা আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সাস্টেনেবিলিটি রিলেটেড, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেটা ছাড়া তো হবে না। সেটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মার্কেট, এই যেটাকে সাপ্লাই চেনটাকে আরও একটু শর্টেন করতে হবে, আর একটু ফাস্টার করতে হবে, এবং সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা এফিশিয়েন্ট করতে হবে। এবং এখানে বিনিয়োগেরও প্রয়োজন আছে, এখানে এলসি বা ফাইন্যান্সিয়াল সেক্টরে আরেকটু এফিসিয়েন্সি আনতে হবে, এই জিনিসগুলোর প্রয়োজন আছে। কিন্তু এটা ছাড়াও আমি যেটা বলবো, যে দুটো জিনিসের কথা বলছিলেন রুবানা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে স্পেশাল ফান্ড করা যায় কিনা যদি ডিস্ট্রেস সেক্টরগুলো, ইন্ডাস্ট্রিগুলোর জন্য। সেটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট নয়। আমরা আমি মনে করি 2009 সালে বা 10 সালের দিকে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছিল, তখন এই প্রপোজালটা দেওয়া হয়েছিল বিজিএমইকে, এবং বলা হয়েছিল যে সরকার থেকে এখানে 200 থেকে 500 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে স্পেশাল ফান্ড। কিন্তু এটাকে রানিং করার জন্য বিজিএমইএ প্রতি 100 টাকায় আধা পয়সা করে এখানে কন্ট্রিবিউট করবে, যে টাকাটা এটা রিভলভিং নেচারটাকে মেনটেন করবে, যাতে ফান্ডটা শেষ না হয়ে যায়। তো এটা কিন্তু সরকার থেকে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, এবং বিজিএমইএ কিন্তু সেটাকে তখন গ্রহণ করে নাই। তারা বলেছিল আমরা সময় চাই। আমরা আরেকটা প্রপোজাল তারা গ্রহণ করেছিল, যেটা সরকার থেকে আমরা প্রপোজাল করেছিলাম সরকারকে, এবং অ্যাকসেপ্ট করেছিলেন, যে বিদেশের বাজারে যেটা নন কনভেনশনাল মার্কেট, জাপান বা অন্যান্য জায়গায় এক্সপোর্ট করলে সেখানে 5% করে ভর্তুকি দেওয়া, সেটা এখনও বলবৎ আছে। কিন্তু প্রথম ব্যাপারটার ব্যাপারে আমি মনে করি যে আগামী লিডারশিপ ভাবতে পারে এই ব্যাপারে। আর ফাইনালি আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বাংলাদেশের ডিসঅ্যাডভান্টেজটা রয়েই যাবে। আমাদের ইন্টারেস্ট রেটকে যদি আমরা বাজার ব্যবস্থার মাধ্যমে কমিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ থেকে যাবে বিশ্ববাজারে অন্যান্য দেশের চাইতে। সেই দিকটাতে অবশ্যই নজর দিতে হবে, কিন্তু এটা শর্ট টার্ম কোনো সলিউশন নয়, এটা নির্দেশনা দিয়ে হবে না। এটাকে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, লোন লস, এগুলোকে অ্যাড্রেস করেই বাজার ব্যবস্থার মাধ্যমে সুদের হারকে কমিয়ে আনতে হবে, তা না হলে সম্ভব নয়। জি, অন্যদিকে আজকে আমরা গণমাধ্যমে দেখলাম যে বিজিএমই উৎস কর শূন্য করার প্রস্তাব দিয়েছেন, গ্যাস, পানি, বিদ্যুতের ভ্যাট মওকুফ এবং কর্পোরেট করের হারের কমানোর প্রস্তাব দিয়েছেন। এবং সেক্ষেত্রেই বাংলাদেশের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে বা আমাদের যে বাস্তবতা, পোশাক শিল্প যেখানে দাঁড়িয়ে, সেখানে কর কমানো বা ভ্যাট মওকুফের বিষয়টি বা প্রস্তাবটি কতটুকু যৌক্তিক বলে মনে করেন আপনি, ডক্টর মনসুর? প্রথমত আমি যেটা বলবো যে গার্মেন্টস সেক্টর এমন একটা সেক্টর যেটা কিন্তু অনেক ধরনের সুবিধা সরকারের কাছ থেকে পেয়ে আসছে আগে থেকেই, যেমন ব্যাক টু ব্যাক এলসি, এটা কিন্তু সব খাতকে দেওয়া হয় না, কিন্তু গার্মেন্ট খাত এটা অনেক বছর ধরে পেয়ে আসছে, সেই সুযোগটা তো আছেই। তারপরেও যেটা হচ্ছে যে আন্ডার দ্য ভ্যাট ল
এক্সপোর্ট সব প্রকারের এক্সপোর্টই কিন্তু জিরো রেটেড মানেই হচ্ছে যদি কোনো ট্যাক্স দেওয়া থাকে সেই টাকাটা তারা ফেরত পেয়ে যাবে। কাজে সেটা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা করা আছে। যদি এটার প্রয়োগ না হয়ে থাকে সেই ব্যাপারে অবশ্যই ইন্ডাস্ট্রি সরকারের সাথে আলোচনা করতে পারে, কারণ আইনে এর প্রবিধান রাখা আছে। এখনকার ভ্যাট লতেও আছে, 2012 সালে যেটা চালু হওয়ার কথা আছে সেখানেও এই প্রভিশনটা রাখা আছে নির্দিষ্টভাবে। এরপরে আমি যেটা বলবো যে উৎস করের ব্যাপারে আমরা এক ধরনের, আমি বলবো দড়ি টানাটানি চলছে বহু বছর ধরেই। আমরা জানি, আমি যখন 2011 সালে এসেছিলাম তখন এটা 0.25 ছিল, এটা বাড়তে বাড়তে এটা 0.8 পর্যন্ত যায়। একটা বাজেটে এটাকে 1% করা হয়েছিল, আবার সেটা কমতে কমতে বিভিন্ন এক্সকিউজের মাধ্যমে এটা এখন 0.3-এ আছে। তা আমি মনে করি যে গার্মেন্ট খাতটা কিন্তু এখনও দুর্বল খাত নয়। গার্মেন্ট খাতকে কিছুটা হলেও অবদান রাখতে হবে কর প্রদানের মাধ্যমে। তো 0.3% এটা কিন্তু খুব একটা অতিরিক্ত বোঝা বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ রুবানা হক, আপনি শুনছেন এবং সেখান থেকে এরকম প্রস্তাব যখন এলো আপনাদের মন্তব্যটি কি হবে? আমি মাথা নাড়ানো ছাড়া আর কোনো উপায় নাই এবং একেবারেই নেগেটিভলি মাথা নাড়ছি। কারণ একটি, সেটা হলো যে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের পোশাক খাতের অবস্থা কিন্তু এখন খুব খারাপ অবস্থায় মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা নিজেরা সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা কিন্তু জানেন যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। কাজে আপনারা যদি চান, আমি আহসান ভাই যেহেতু আছেন স্টুডিওতে, ওনাকে বলতে চাই, যদি আপনারা মনে করেন যে বড় বড় ফ্যাক্টরিগুলো অনেক সুবিধা ভোগ করছে এবং ছোটগুলাও আপনি মনে করেন, আসলে আপনারা দরকার হলে প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট করেন, 2টা স্ল্যাব করেন। যারা অনেক বড় ইন্ডাস্ট্রি করে ফেলেছেন তাদেরকে না হয় সহায়তা কম দেন ভাই, কিন্তু ক্ষুদ্র মাঝারি যারা আছেন, যারা মারা যাচ্ছেন, তাদের জন্য আমাদের স্পেশাল কনসিডারেশন লাগবে। এটার কোনো ব্যত্যয় নাই, আপনার ভাবার কোনো কারণ নাই যে আমরা নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছি, কারণ ব্যাক টু ব্যাক এলসি ইজ এ কনভেনশনাল এক্সপোর্ট টুল। এটা ছাড়া কোনোদিনই পসিবল না। কাজে এইটা ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আমাদেরকে সবাই কৃতার্থ করছেন না আপনারা কেউই আসলে। কাজে এই জায়গাটা, এই প্রশ্নে আমরা না যাই। আর যখন আমরা নিজেরা দাঁড়িয়ে বলছি যে নানা রকম কারখানা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখানে ছোট মাঝারিগুলোকে আপনাকে বাঁচাতেই হবে, কোনো উপায় নেই। অন্তত পক্ষে একটা এক্সিট পলিসি আমাদের ড্রাফট করতে সাহায্য করেন, যাতে করে এই কারখানাগুলো বাঁচে। আমরা এই হিউজ ডাবল ডিজিট ইন্টারেস্ট দিয়ে সবাই আমরা তলিয়ে যাচ্ছি এবং আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আমাদের কি অবস্থা দাঁড়াচ্ছে। ব্যাংকিং কোনো সহায়তাই কিন্তু আমরা পাচ্ছি না। কাজেই আমাদেরকে বলা যে কন্ট্রিবিউট করা কোনো কিছু, এটা এখন একেবারে এখনকার বাস্তবতা আহসান ভাই আর 2011 বাস্তবতার মধ্যে বিস্তর ব্যবধান আছে, অনেক ফারাক আছে। আর আপনি যেটা মার্কেটের কথা বলছেন, আমরা কিন্তু 5% পাই না, নতুন 2% পেতাম, এখন আবার আরো 2% এক্সট্রা করেছে। আমাদের সাজেশন থাকবে এই নন ট্রেডিশনাল মার্কেটের জন্য আর নিউ মার্কেটের জন্য এক্সট্রা না দিয়ে আমাদেরকে গড়পড়তায় একটা এক্সপোর্টারদেরকে 5% আমাদেরকে ইনসেন্টিভ দিক, এছাড়া কিন্তু আমরা বাঁচবো না। ইন্ডাস্ট্রি ইজ ইন এ ক্রিটিক্যাল স্টেট, এটুকুন বলতে পারি। আর আপনি যেটা মার্কেট সম্প্রসারণের কথা বলছেন, অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। আমাদের এখনো অনেকগুলো মার্কেট আছে যেগুলোতে আসলে আমরা ট্যাপই করছি না। আপনাকে যদি ইজিলি বোঝাই, ব্রাজিলে কিন্তু 35 থেকে 40% ইম্পোর্ট ডিউটি, তাতে ব্রাজিল $1794 মিলিয়ন ইম্পোর্ট করে, বাংলাদেশ থেকে কেনে মাত্র 158 মিলিয়ন। রাশিয়া 7000 মিলিয়ন ইম্পোর্ট করে, ওর কিন্তু 5 to 10% আপনার ইম্পোর্ট ডিউটি, সে মাত্র আমাদের কাছ থেকে 427 মিলিয়ন করে। চায়না 7560 মিলিয়ন ইম্পোর্ট করে, কিন্তু বাংলাদেশ থেকে কেনে এবং জিরো ডিউটিতে, তারপরে বাংলাদেশ থেকে কিনে মাত্র 191 মিলিয়ন। কেন? 391 মিলিয়ন কি কারণে করে? তার মানে হলো নন ট্যারিফ ব্যারিয়ার অনেক আছে। ইটস নট এ কোয়েশ্চেন অফ অনলি কমপ্লায়েন্স। এগুলো ম্যাক্সিমাম, চায়নায় কোনো কমপ্লায়েন্স লাগে না, টার্কিতে কোনো কমপ্লায়েন্স লাগে না। ইটস নট এ ম্যাটার অফ কমপ্লায়েন্স হাসান ভাই, ইটস এ কোয়েশ্চেন অফ পিওর ইকোনমিক ডিপ্লোমেসি। এই জায়গাটায় আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। এই জায়গাটায় নিজেরা যদি নিজেদের মধ্যে সমঝোতাটা ঠিক না করতে পারি, নিজেরা যদি নিজেদেরকে বিশ্বাস না করতে পারি, আপনারা যদি আমাদের সাহায্যের না আসে না, সারাক্ষণই যদি অঙ্গুলির প্রদর্শন করে বলেন যে আমরা ভুল করছি আর চুরি করছি আর এনাফ করছি না, তাহলে কিন্তু এই সেক্টর বসে যাবে। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে এমনভাবে আক্রমণ করেন না যে আমরা ডিফেন্সিভ হব। ডিফেন্সিভ হতে গিয়ে কিন্তু অনেকগুলো ন্যারেটিভ অস্বচ্ছ হয়ে যায়। আমাদের সাথে আপনারা খোলাখুলি বসেন, আমাদের অ্যাকাউন্টস দেখেন, আমরা এগিয়ে আসি, সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ রুবানা হক। এবং প্রকৃত অর্থে বিজিএম এর যে নির্বাচন হতে যাচ্ছে 3 দিন পর, সেখানে এমন নেতৃত্ব আসবে যেখানে এই ধরনের যে ফাঁকগুলো আছে বা দূরত্বগুলো আছে সেগুলো মিটিয়ে কাছাকাছি আসা যাবে এবং এই শিল্পকে আরো উন্নয়নের দিকে নেয়ার পথে কাজ করা যাবে সবাই মিলে। আবারও ধন্যবাদ।